টেকনোলজিতে যাওয়ার আগে আমাদের যেটা জানতে হবে বেসিক কালার হুইল, মানে যে কালার হুইলটার উপরে নির্ভর করে আমরা সমস্ত কালার সাইকোলজি করে থাকি বা এই কালার সাইকোলজি মেনটেন করে থাকি, বা আমাদের কালার রিলেটেড সমস্ত কাজ কারবার যেখান থেকে বেস, সেখান থেকে আমরা একটু শুরু করি। আমি আপাতত এখানে টেকনিক্যাল কিছু ওয়ার্ড বলছি না বা টেকনিক্যাল কোনো টার্ম আলোচনা করছি না, এখানে চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন আমি একটা রিং দেখতে পাচ্ছি যেটাকে কালার হুইল বলা হচ্ছে, সেখানে কিছু কালার রয়েছে সিঙ্গেল কালার, যেমন ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, রেড, অরেঞ্জ। ওকে, সো আর কিছু কালার দেখতে পাচ্ছি যেগুলো ডাবল কালার, যেমন ইয়েলো গ্রিনের মাঝখানে ইয়েলো গ্রিন, মানে ইয়েলো আর গ্রিন মিশে ইয়েলো গ্রিন, গ্রিন ব্লু মিশে ব্লু গ্রিন, ব্লু ভায়োলেট মিশে ব্লু ব্লু ভায়োলেট, ভায়োলেট আর রেড মিশে রেড ভায়োলেট, রেড আর অরেঞ্জ মিশে রেড অরেঞ্জ, অরেঞ্জ আর ইয়েলো মিশে ইয়েলো অরেঞ্জ। ওকে, সেটা হচ্ছে আমাদের বেসিক কালার হুইল। এইবার আমরা চলে যাই আমাদের যে মেন প্রবলেম, যে কালার কম্বিনেশনস। যে আমরা ডিজাইন যখন করব তখন কালার কম্বিনেশন কি করে করব, যেটা আমাদের 99.9% স্টুডেন্টের মেইন প্রবলেম। একটা ডিজাইনে কোন কোন কালার পিক করে আমি ডিজাইন করব যাতে ডিজাইনটা সুন্দর হয়, ঠিক আছে? সো সেক্ষেত্রে কি হয়ে যায়, আমরা যখন ডিজাইন করতে বসি বিভিন্ন রকম কালার নিয়ে প্লে করার চেষ্টা করি আন্দাজে। আন্দাজে প্লে করতে গিয়ে কি হয়, আমাদের কখনো কখনো ডিজাইনটা সুন্দর হয় বা কালার চুজ করাটা কখনো সুন্দর হয় কালার কম্বিনেশন, আবার কখনো কখনো একদম খারাপ হয়ে যায়। কারণ কি, আমি আন্দাজে করছি, আমি কোনো থিওরি জানি না, কিছু জানি না। আন্দাজে কখনো ভালো হয়ে যাচ্ছে, কখনো খারাপ হয়ে যাচ্ছে। সো আমি যদি কালার কম্বিনেশন করতে গিয়ে একটা প্রসেস বা একটা থিওরির মধ্যে দিয়ে যাই, এই প্রসেসটা আমাদের অনেক ইজি হয়ে যাবে। সো দেন যে কম্বিনেশন মেথডটা আমরা ইউজ করবো সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড। ঠিক আছে, কিভাবে এটা কাজ করে, আমাদের কালার হুইলে যে সমস্ত সিঙ্গেল কালার গুলো রয়েছে, যেমন ইয়েলো, অরেঞ্জ, রেড, পার্পল, ব্লু, গ্রিন, ওকে, এগুলোকে বা এগুলোর মধ্যে যে ইয়েলো কালার, মনে করুন ইয়েলোটা একটা প্রাইমারি কালার, সেই প্রাইমারি কালারের ঠিক অপোজিটে ইয়েলোর কমপ্লিমেন্টারি হিসেবে কে বসে রয়েছে, পার্পল। প্রাইমারি মানে ইয়েলোর ঠিক অপোজিট কালার পার্পল, ঠিক আছে? সো এই দুটো কালারকে নিয়ে যদি আমরা কালার কম্বিনেশন ক্রিয়েট করি তাহলে কি হবে, সেটা একটা সুন্দর কালার কম্বিনেশন ক্রিয়েট হবে। ওকে, দেন মনে করুন ব্লু একটা প্রাইমারি কালার, ঠিক তার সোজাসুজি অপোজিটে কমপ্লিমেন্টারি কালার হিসেবে কে বসে রয়েছে, অরেঞ্জ। সো আমরা আমাদের ডিজাইনে যদি ব্লু আর অরেঞ্জের একটা কম্বিনেশন ক্রিয়েট করতে পারি তাহলে সেই কালার কম্বিনেশনটা কিন্তু একটা হাসু লেভেলের কালার কম্বিনেশন হবে, কারণ আমরা একটা প্রাইমারি আর একটা কমপ্লিমেন্টারি কালারের মধ্যে কালার কম্বিনেশন করছি। ঠিক আছে, আচ্ছা, রেড রেড মনে করুন একটা প্রাইমারি কালার, ঠিক তার অপোজিটে কমপ্লিমেন্টারি কালার হিসেবে কে বসে রয়েছে, গ্রিন। সো এই দুটো কালারকে যদি আমরা কালার কম্বিনেশন করি, এই দুটো কালার প্যালেটকে পিক করে এই দুটো কালারের মধ্যে যদি আমি শেডের পরিবর্তন করে, লাইট শেড, ডার্ক শেড বা বিভিন্ন রকমের শেড নিয়ে নাড়াচাড়া করে যদি কালার কম্বিনেশন করতে পারি, আমাদের সেই ডিজাইনের কালার কম্বিনেশনটা কিন্তু একটা সুন্দর কালার কম্বিনেশনে পরিণত হবে। ঠিক আছে, হতে বাধ্য, কারণ একটাই, আমরা কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড ফলো করেছি আমাদের ডিজাইনে কালার কম্বিনেশন করার জন্য। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বোঝাতে গিয়ে আমি একটা আপনাদের চোখের সাথে প্লে করেছিলাম কালকে, বা একটা গেম খেলেছিলাম যেখানে আমি কিছু ছবি দেখতে পেরেছিলাম। সেই ছবির যেমন ব্যাকগ্রাউন্ডে আমি যদি প্রথম যে বক্সটা সেটা যদি দেখি, ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, একদম লাইট একটা কালার রয়েছে, ঠিক আছে? ঠিক তার ফোরগ্রাউন্ডে গুড লেখাটা একটা ডার্ক কালারের লেখা আর ব্যাড লেখাটা একটা লাইট কালারের লেখা। এবার আমি গুড টেক্সটটাকে আমি দারুণ ইজিলি পড়তে পারছি, ব্যাডটাকেও পড়তে পারছি, বাট আমাকে এখানে একটু এফার্ট লাগাতে হচ্ছে, আমাকে একটু দেখতে হচ্ছে যে কষ্ট করে পড়তে হচ্ছে ব্যাড টেক্সটটাকে। ওকে,
সো এটা এই কারণেই হচ্ছে, আমরা যখন কন্ট্রাস্ট ক্রিয়েট করি একটা বৈসাদৃশ্য তৈরি করি, আমাদের ডিজাইনের মধ্যে একটা বৈসাদৃশ্য তৈরি করি। যেমন কন্ট্রাস্টের মানে হচ্ছে বৈসাদৃশ্য তৈরি করি, বৈসাদৃশ্য। ওকে, সো কেমন বৈসাদৃশ্য? ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা লাইট কালার রয়েছে, লাইট টোনের কালার, আর গুড টেক্সটটা দেখুন একটা ডার্ক টোনের কালার। তাহলে লাইটের বৈসাদৃশ্য বা অপোজিট কি? ডার্ক। তাহলে লাইট প্লাস ডার্ক এর কালার যে কম্বিনেশনটা হয়েছে, তখন সেটা একটা কি গুড কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে, লাইট টোন প্লাস ডার্ক টোন। এখানে কি হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটাও লাইট টোনের কালার আর ফোরগ্রাউন্ডটাও লাইট টোনের কালার। সো সেক্ষেত্রে আমার লাইট প্লাস লাইট, বৈসাদৃশ্য কিছু তৈরি হয়নি, লাইট প্লাস লাইট হয়ে গিয়ে কি হয়েছে, আমার একটা বাজে কন্ট্রাস্ট তৈরি হয়েছে। ওকে, প্রত্যেকটা গুড টেক্সট দেখুন, আমি এটা দেখি, এটা ঠিক অপোজিট। ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা ডার্ক টোনের কালার দেওয়া রয়েছে। ওকে, যে ডার্ক টোনের কালার দেওয়া রয়েছে সেখানে গুড যে টেক্সটটা সেটা একটা লাইট টোনের কালার। তাহলে ডার্ক প্লাস লাইট এই দুটোর কম্বিনেশন ক্রিয়েট করে একটা দারুণ কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে, যেটা আমরা সহজে পড়তে পারছি। বাট এই যে ব্যাড টেক্সটটা, ব্যাড টেক্সটটা দেখুন, ব্যাকগ্রাউন্ডও ডার্ক টোন, ব্যাড টেক্সটও ডার্ক টোন, তাই ডার্ক প্লাস ডার্ক হয়ে গিয়ে কি হয়ে গেছে, আমাদের এটা বাজে কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে। মানে পড়তে গিয়ে আমাকে একটু এফার্ট লাগাতে হচ্ছে, আমাকে এই টেক্সটটা পড়তে গিয়ে একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে। সো ডিজাইনকে কখনো টাইম টেকিং আমরা করব না, কারণ মানুষের হাতে অত সময় নেই এখন। বুঝতে গেল? মানুষের হাতে এখন অত সময় নেই। এটা হচ্ছে কন্ট্রাস্ট। এই বিষয়ে আমরা কালকে যে কোনো একটা পেজ নিয়ে নিই, এই মনে করুন আমি ইনস্টাগ্রামের স্কোয়ার পেজটাই নিয়ে নিই। এখানে আমি কন্ট্রাস্ট আর কম্বিনেশনটা একটু বলে নিই। কম্বিনেশন নিয়ে একটা মিসকনসেপশন বলে নিই, যেটা হচ্ছে ম্যাক্সিমাম বিগিনার স্টুডেন্টরা ভুল করে থাকে। সেটা হচ্ছে, আমি এখানে দুটো কালার চুজ করি, এক মনে করুন ব্লু, আর এক ব্লু এর কমপ্লিমেন্টারি কে ছিল অরেঞ্জ। ঠিক আছে, ব্লু এর কমপ্লিমেন্টারি কে ছিল অরেঞ্জ ছিল। এইবার মনে করুন কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন অনুযায়ী আমি এই দুটো প্যালেটকে চুজ করেছি আমার ডিজাইনের জন্য। এবার কি করে তারা, যে কোনো একটা কালার নিয়ে আগে ব্যাকগ্রাউন্ডে পুট করে দেয়, দিয়ে বাকি যে কালার প্যালেটটা রয়েছে সেটা ফোরগ্রাউন্ডে রাখে। ফোরগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের উপরে যে কম্পোনেন্ট থাকে সেটাকে ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট বলা হয়। দিয়ে দিল ফোরগ্রাউন্ডে। এবার তারা ভাবে বুঝি এটাই বুঝি কালার কম্বিনেশন হয়ে গিয়েছে। না, এটাও একটা কালার কম্বিনেশনের প্রসেস। আর একটা কি প্রসেস, আমার ব্যাকগ্রাউন্ড নর্মাল থাকবে, বাট আমার যে ডিজাইন কম্পোনেন্ট গুলো থাকবে সেই ডিজাইন কম্পোনেন্ট গুলোর মধ্যে আমি আমার কালার প্যালেট গুলোকে ডিস্ট্রিবিউট করব। মনে করুন আমার হেডলাইনে আমি এই কালারটা দিয়েছি, আর আমার সাব হেডলাইনে এই কালারটা দিয়েছি, আর একটা মনে করুন আমি বাটন ক্রিয়েট করেছি, সেই বাটনের কালারটাও আমি অরেঞ্জ রেখেছি। তাহলে কি হলো, আমি ব্যাকগ্রাউন্ডটা নর্মাল রেখে আমার যে ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট বা ডিজাইন কম্পোনেন্ট গুলো রয়েছে, এটা হেডিং কম্পোনেন্ট, এটা সাব হেডিং কম্পোনেন্ট, এটা বাটন কম্পোনেন্ট। সো আমার যে সমস্ত ডিজাইন কম্পোনেন্ট রয়েছে সেই ডিজাইন কম্পোনেন্ট গুলোর মধ্যে আমি কালার গুলোকে ডিস্ট্রিবিউট করেছি, এই কালার প্যালেট দুটোকে ডিস্ট্রিবিউট করেছি। সো এটা একটা কালার কম্বিনেশন করার প্রসেস, এটা একটা কালার কম্বিনেশন করার প্রসেস। ওকে, এটা গেল কালার কম্বিনেশন করার প্রসেস। ওকে, এইবার আমি একটুখানি কন্ট্রাস্টটাকে ঘেটে বুঝিয়ে দিই যে কন্ট্রাস্ট কিভাবে কাজ করে। কালকে আমি দুখানা উদাহরণ দিয়েছিলাম, মনে করুন এই কালার দিয়ে, এই ডার্ক ব্লুটা নিয়ে নিই। ওকে,
তার যে কোনো একটা টেক্সট নিয়ে আসি। ব্লু এর সাথে অরেঞ্জ আছে, এই অরেঞ্জটা থাকুক। ব্রাইট অথবা লাইট, এটাকে ডুপ্লিকেট করি। এই অরেঞ্জটাকে আমি করে দিই ডার্ক অরেঞ্জ। এইবারে দেখুন যে আমাদের বৈসাদৃশ্য তৈরি করতে পারছি কিনা বা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারছি কিনা। আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দুটো টেক্সটের মধ্যে দেখুন ইজিলি বোঝা যাচ্ছে যে ওপরের টেক্সটটা পড়তে গিয়ে কোনো এফার্ট লাগাতে হচ্ছে না, ইজিলি পড়ে ফেলতে পারছি উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। বাট এই টেক্সটটা পড়তে গিয়ে আমাকে একটু কয়েক সেকেন্ড টাইম লাগছে, একটু এফার্ট লাগাতে হচ্ছে, বা এটা সেভাবে আমার এটার ভিজিবিলিটি কম, দেখে ইজিলি বোঝা যাচ্ছে। ওকে, সো কেন? কারণ এটাই, কারণ কন্ট্রাস্টের ডিফারেন্স রয়েছে। ব্যাকগ্রাউন্ডে যেহেতু ডার্ক, ফোরগ্রাউন্ডে যেহেতু লাইট, তাই এই টেক্সটটা আমার সুন্দরভাবে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। তার মানে কি ডার্ক প্লাস লাইটের কম্বিনেশন। আর এখানে কি হয়ে গিয়েছে, ডার্ক ব্যাকগ্রাউন্ডে আবার ফোরগ্রাউন্ডেও ডার্ক, তার মানে ডার্ক প্লাস ডার্ক হয়ে গিয়েছে। আমাকে বৈসাদৃশ্য তৈরি করতে হবে, এখানে সাদৃশ্য হয়ে গিয়েছে। ও পিছনে ব্যাকগ্রাউন্ডেও ডার্ক, ফোরগ্রাউন্ডেও ডার্ক, এখানে সাদৃশ্য হয়ে গিয়েছে। বৈসাদৃশ্য না তৈরি হওয়ার কারণে এখানে বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট হয়নি। ওকে, এইবারে চলুন আমি ঠিক আপনার চিন্তাধারাটা বদলে দিই। ব্যাকগ্রাউন্ডে আমি কোনো যেই একটা লাইট কালার চুজ করব, যেই একটা ব্যাকগ্রাউন্ডে লাইট কালার চুজ করব, এইবার দেখুন এই যে টেক্সটটা ছিল, এই টেক্সটটা এতক্ষণ দেখুন কত সুন্দর। ও সরি, আমি কালারটাই চেঞ্জ করে দিয়েছি, এই কালারটা আমি দিয়ে দিই। ভালো করে লক্ষ্য করে দেখুন এই টেক্সটটা এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার। বাট নিচে গিয়ে দেখুন এই কালারটাই আর সেইভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না। এখন কে বেশি কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে? এইটা, যেটা এখানে বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করছিল না, সেটা এখন এইখানে বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। আর এইটা সেভাবে এখানে যেভাবে ভিজিবিলিটি ছিল এর, এখানে সেভাবে নেই। কারণ কি, ব্যাকগ্রাউন্ড আমার লাইট, ফোরগ্রাউন্ডও লাইট, তাহলে লাইট আর লাইটে সাদৃশ্য তৈরি হয়ে গিয়েছে, তাই কন্ট্রাস্ট ক্রিয়েট হয়নি। আর এখানে কি হয়েছে, ফোরগ্রাউন্ডে ডার্ক, ব্যাকগ্রাউন্ডে লাইট, লাইট আর ডার্ক মানে কি ঠিক অপোজিট, আমার এখানে বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। এইভাবে কন্ট্রাস্ট কাজ করে। সো কালার কম্বিনেশন শুধু করলে হবে না, কালার কম্বিনেশন করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে আমরা সেটাকে সঠিকভাবে কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারছি কিনা। সেই কালারের টোন নিয়ে আমাকে প্লে করতে হবে, যে লাইট টোনের শেড নাকি ডার্ক টোনের শেড দিলে আমার কন্ট্রাস্ট ক্রিয়েট হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু কালার কম্বিনেশন করলে হবে না, কালার কম্বিনেশন আর কন্ট্রাস্ট এরা একে অপরের সাথে পুরো একদম জিগরি দোস্ত বলতে পারেন, এরা একে অপরকে ছাড়া চলতে পারবে না। সো শুধু কালার কম্বিনেশন করা যাবে না, তার সাথে সাথে আমাকে কন্ট্রাস্টও ক্রিয়েট করতে হবে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। আমি আর এগোচ্ছি না, এবার আমি আমাদের আজকের নতুন টপিকে চলে। ওকে, সো অলরেডি প্রায় 20 কাছাকাছি হয়ে গিয়েছে, আমি আর এটাকে এগোচ্ছি না, আজকে আমাদের নতুন টপিকে চলে যাই। আমি সবগুলো ডিলিট করে দিই। আজকে যদি গ্রুপ ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই জেনে থাকবেন কি নিয়ে ক্লাস করব আমরা। আজকে আমরা অ্যালাইনমেন্ট থিওরি শিখবো, যে ডিজাইনে একটা অ্যালাইনমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে, আর কিভাবে সেটাকে আমরা মেনটেন করব। ওকে, সো চলুন আমি একদম সহজ সহজ ভাষায় অ্যালাইনমেন্ট থিওরিটাকে বুঝিয়ে দিই। আজকে প্র্যাকটিক্যাল নলেজের সাথে সাথে আমরা থিওরি শিখে যাব। ওকে, আর ওই খাতা কাগজের মধ্যে নয়, আমরা পুরো প্র্যাকটিক্যালি ডিজাইন করতে করতে বা প্র্যাকটিক্যালি দেখতে দেখতে থিওরি শিখে যাব। সো তার জন্য আমার লাগবে হচ্ছে একটা টেক্সট বক্স। এইবার আমি বলে দিই, অ্যালাইনমেন্ট দু জায়গায় হয়, অ্যালাইনমেন্ট দু জায়গায় হয়। একটা হচ্ছে টেক্সট বক্সের মধ্যে টেক্সটের অ্যালাইনমেন্ট, ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু।
অ্যালাইনমেন্ট দু জায়গায় হয়। কোথায় কোথায়? প্রথম যেটা হয় সেটা হচ্ছে টেক্সট বক্সের মধ্যে টেক্সটের অ্যালাইনমেন্ট। ওকে, যে টেক্সট বক্সের কোথায় থাকবে টেক্সটটা, বাদিক থাকবে, ডান দিক থাকবে, নাকি মাঝখানে থাকবে, এটা হলো টেক্সট বক্সের মধ্যে টেক্সটের অ্যালাইনমেন্ট। এইবারে আরেকটা অ্যালাইনমেন্ট কোথায় হয়? ওভারঅল পেজের অ্যালাইনমেন্ট। ওভারঅল পেজের অ্যালাইনমেন্ট, যে এই টেক্সট বক্সটা কোথায় থাকবে, যে পেজের বাদিকে থাকবে, নাকি পেজের ডান দিকে থাকবে, নাকি পেজের সেন্টারে থাকবে, নাকি পেজের টপে থাকবে, বটমে থাকবে, মিডলে থাকবে, কোথায় থাকবে? এই টেক্সট বক্সটা ওভারঅল পেজের কোথায় থাকবে সেটাকে আমরা বলছি পেজ অ্যালাইনমেন্ট। একটা হচ্ছে টেক্সট বক্সের অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে ওভারঅল পেজের অ্যালাইনমেন্ট। এই দুটো অ্যালাইনমেন্ট আপাতত মাথায় ঢুকেছে? ক্লিয়ার? আপাতত আমরা বুঝতে পারছি, মাথায় ঢুকছে? বলুন বলুন, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। বলুন 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 বলুন। ওই চ্যাট বক্সে এনার্জি কই? এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে হবে? চলে যাই। তার জন্য লাগবে আমার, আচ্ছা, অ্যালাইনমেন্ট আমি ক ধরনের হয় আগে লিখে দিই। প্রথম হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। ওকে, দেন রাইট অ্যালাইনমেন্ট, দেন সেন্টার অ্যালাইনমেন্ট, আর জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। এগুলো সব খাতায় নোট করবেন। এই চার ধরনের অ্যালাইনমেন্ট আমাদের ডিজাইনে হয়। ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। এগুলো হচ্ছে সব টেক্সট অ্যালাইনমেন্ট। পেজেরও আরো কিছু অ্যালাইনমেন্ট হয়, যেমন এই যে টপ অ্যালাইনমেন্ট। আমরা তখন কি লেফট রাইট সেন্টার জাস্টিফাইড, লেফট রাইট সেন্টার, এই তিনটে দেখেছি। এগুলো হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। আমি এই চারটে যে দেখিয়েছি এই চারটে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। আর পেজের অ্যালাইনমেন্ট কটা? অ্যালাইন টু পেজ লেখা রয়েছে দেখুন, টপ, লেফট, মিডল, সেন্টার, বটম, রাইট। ঠিক আছে, তো এই যে নখানা অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মিডল, আর সেন্টার হচ্ছে বাম দিক ডান দিকে। দেখি আমি ভালো করে দেখুন, এই টেক্সটটাকে যদি আমি ক্লিক করে সেন্টারে ক্লিক করি, বাদিক ডান দিকে সেন্টার হলো। আর আমি যদি এটাকে ক্লিক করে মিডলে ক্লিক করি, উপর নিচে মাঝখানে আসলো। ঠিক আছে, আচ্ছা, বটম কোনটা? বটম নিচ, রাইট। সো পেজ অ্যালাইনমেন্ট এত কিছু জানার দরকার নেই। আমাদের মেন কোন কোন অ্যালাইনমেন্টের কথা মাথায় রাখতে হবে? টেক্সট অ্যালাইনমেন্টের কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। এই চারটেকে চলুন আজকে আমরা বুঝে নিই, জেনে নিই যে কিভাবে মেনটেন করতে হবে। সো প্রথমে আসছি লেফট অ্যালাইনমেন্টে। আমি একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্সে আমি যা হোক একটা র্যান্ডম কিছু লিখে নিই। দিস ইজ মেন হেডলাইন কম্পোনেন্ট। এটা আমি একটা জাস্ট ডেমো পারপাসে র্যান্ডম লিখে নিলাম। এটাকে আমি একটা টাইপ ফেস দিয়ে দিই, যে কোনো টাইপ ফেস। যেহেতু হেডলাইন সেহেতু একটু বোল্ড টাইপ ফেস দিই। ওকে, আমি এই পেজের লেফট অ্যালাইন করব। প্রথমে আমি লেফট অ্যালাইন করব এই পেজে। সো কি করব, পেজের লেফটে অ্যালাইন করার আগে আমাকে টেক্সট বক্সটাকে লেফট অ্যালাইন করতে হবে। মানে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে আমায় লেফট অ্যালাইন করতে হবে। এখন দেখুন সেন্টারে অ্যালাইন রয়েছে। কিভাবে বুঝলাম সেন্টারে অ্যালাইন রয়েছে? দেখুন ডান দিকেও গ্যাপ রয়েছে, সমান গ্যাপ, বাদিকেও দেখুন সমান গ্যাপ রয়েছে।
তার মানে কি এই টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা সেন্টার লাইনে এখন বসে আছে। আমাকে এটাকে কি করতে হবে, টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে লেফট অ্যালাইন করতে হবে। ওকে, সো চলুন ক্লিক করি। ক্লিক করার পরে এই যে অ্যালাইনমেন্ট, যেই একবার ক্লিক করলাম, এই যে অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট টুল, যেই একবার ক্লিক করলাম দেখুন বাঁ দিকটা সমান হয়ে গেল, ডান দিকটা অসমান হয়ে গেল। তার মানে কি এটা আমার এই টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা লেফট অ্যালাইন হয়ে গিয়েছে। ওকে, আমি এটাকে ক্রপ করে একটু নিচের দিকে পাঠিয়ে দিই, দিয়ে এইবার আমি এটাকে পেজের লেফটে অ্যালাইন করব। কোথায়? পেজের লেফটে আমি এটাকে অ্যালাইন করব। সো আমি জাস্ট এই নিয়ে যাই, আমার একটা গাইডে দেখবেন এইভাবে আটকে যাবে। ওকে, অথবা আমি কি করতে পারি, রুলার ইউজ করতে পারি। কেমন রুলার? কিবোর্ড থেকে শিফট আর প্রেস করব। কিবোর্ড থেকে শিফট আর প্রেস করলে বাঁদিকে দেখুন একটা স্কেল বেরিয়ে গিয়েছে, আর টপে দেখুন একটা স্কেল বেরিয়ে গিয়েছে। সো আমার বাদিকটা এখন সমান করতে হবে। আমি বাদিক থেকে এই যে মাউস নিয়ে গিয়ে ড্র্যাগ করে টেনে আনবো একটা লাইন। এই লাইনটা কি হবে, আমাকে সমানভাবে ডিজাইন করতে সাহায্য করবে। ওকে, সো আমার এবারে এই টেক্সটটাকে পেজের লেফটে নিয়ে যেতে হবে। এই আমি পেজের লেফটে নিয়ে গিয়ে এই কর্নার ধরে হালকা ছোট করে দিলাম। ঠিক, এবার ডুপ্লিকেট করবো। এই যে ক্লিক করে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবার এখানে আমি এটাকে লিখে দিই, দিস ইজ আ সাব হেডলাইন কম্পোনেন্ট। ঠিক আছে, তো আমাকে হেডলাইনটা পেজের লেফটে অ্যালাইন করার জন্য আগে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে লেফট অ্যালাইন করেছি। সিমিলারলি আমাকে সেটাই করতে হবে। দেখুন এখন আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। বাদিকটাও দেখুন সমান, এই সরি এই যে বাদিকটাও সমান, ডান দিকটাও সমান, যে স্পেস এটা দুদিকে সমান স্পেস রয়েছে। সেই কারণে আমি দেখে কি বুঝছি, এই যে টেক্সট বক্সের মাঝখানে টেক্সটটা এখন সেন্টার বরাবর দাঁড়িয়ে রয়েছে, মানে সেন্টার অ্যালাইন হয়ে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, আগে এই টেক্সটটাকে টেক্সট বক্সের লেফটে নিয়ে যেতে হবে, টেক্সট বক্সের লেফটে অ্যালাইন করতে হবে। সো আমি সিলেক্ট করলাম অ্যালাইনমেন্টে, এই যে অ্যালাইনমেন্ট টুল, একবার ক্লিক করলাম, বাদিকে চলে গেল। ওকে, যেই বাদিকে চলে গেল তখন বাদিক সমান হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি গিয়ে রুলারে দেবো ঠেকিয়ে, যেই রুলারে ঠেকিয়ে দিলাম দেখুন বাদিকটা পুরো সমান হয়ে গিয়েছে। ওকে, এইবারে যেহেতু এটা সাব হেডলাইন, এখানে আমাদের হায়ারার্কিটা কাজে লাগাতে হবে, কারণ আমার হেডলাইন মেন। আমি সাব হেডলাইনটায় ক্লিক করব, দিয়ে টাইপ ফেসটাকে ওয়েট কমিয়ে দেবো, দিলাম ওয়েট কমিয়ে। এবার দুটোরই দেখুন সাইজ এক, ওয়েট আমি ডিফারেন্ট করেছি, এটা বোল্ড রয়েছে, এটা লাইট ওয়েট রয়েছে। এটাকে আমি কি করবো, এবারে ওয়েট ডিফারেন্স করার পরে একটু সাইজটা ছোট করে দেবো, কর্নার ধরে দিয়েছি। আচ্ছা, এইবার যদি আমি একটু বড় করি, কারণ কত সুন্দরভাবে আমরা পেজের লেফটে টেক্সটটাকে অ্যালাইন করে নিয়েছি। আমরা এখন কি মেনটেন করছি, লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করছি, বা লেফট অ্যালাইনমেন্ট ফলো করে আমরা ডিজাইন করছি। সিমিলারলি মনে করুন আমি এখানে একটা বাটন তৈরি করব। একটু কর্নার রাউন্ডিং দিয়ে দিই, হালকা দেখতে ভালো লাগবে। এটাকে আমি ব্ল্যাক করে দিই, দিয়ে এবার এটাকে আমি এই যে রুলারে গিয়ে জাস্ট ঠিকিয়ে দেবো। এই যে রুলারে সব বাদিকটা দেখুন পুরো সমান, একটাও এদিক নেই, একটাও এদিক নেই। এই দেখুন, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না? একটু দেখুন বাদিকে ঢুকে রয়েছে। আমি যদি ডিফারেন্স বোঝানোর চেষ্টা করি, তাহলে এটাকে ডুপ্লিকেট করে একটু ঘেটে দিই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। এটার অবস্থা দেখুন, একটু এটা ভিতরে আছে, এটা একটু বাইরে আছে, ঠিক আছে। বাট এটাকে দেখুন তো, কত সুন্দর একটা দেখে মনে হচ্ছে না, স্মুথ ব্যাপার, সুন্দর একটা ডিজাইন ফিল হচ্ছে। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। আমাদের ডিজাইনে অ্যালাইনমেন্ট মেনটেন করে ডিজাইন করতে হবে। আপাতত মাথায় ঢুকছে, একটু জিজ্ঞেস করে নিই। আপাতত আমাদের মাথায় ঢুকছে,
একটু বলুন চ্যাট বক্সে। আমরা বুঝতে পারছি অ্যালাইনমেন্ট কি জিনিস। আমরা এখন পেজের মধ্যে লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করে ডিজাইন করছি। ওকে, বাকিরা? ওকে, থাঙ্কু 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 থাঙ্কু। তো আমরা এখন লেফট অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে? যেখানে আমরা কি করেছি, প্রথমে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে লেফট অ্যালাইন করেছি, তারপরে টেক্সটটাকে গিয়ে পেজের লেফটে বসিয়েছি। ওকে, তারপর এক এক করে সমস্ত কম্পোনেন্টকে একদম লাইন বরাবর, রুলার বরাবর আমরা বাদিকে ফিট করে নিয়েছি। ওকে, আমরা এই রুলার কি করে এনেছি, শিফট আর প্রেস করলে দেখুন রুলার গায়েব হয়ে যাচ্ছে, আবার শিফট আর প্রেস করলে রুলার চলে আসছে। যারা মোবাইল থেকে করবেন তারা কি করে এই রুলার অন করবেন? সিম্পল, একদম ছোট্ট স্টেপ। এই যে বাদিকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে প্রথম যে অপশনটা শো রুলার্স এন্ড গাইডস, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে এখানে টিক মার্ক রয়েছে, তার মানে কি আমার রুলার অন রয়েছে। যেই আমি ক্লিক করে দেবো আবার দেখুন এখানে রুলার আমার গায়েব হয়ে যাবে। আবার সেম ভাবে ফাইলস, সেটিংস নিয়ে শো রুলার্স এন্ড গাইডস এ যেই ক্লিক করে দেবো আমার রুলার কিন্তু এখানে অন হয়ে যাবে। ঠিক আছে, এবার চলুন আমি নেক্সট অ্যালাইনমেন্টে চলে যাই। আমি কি করব, এই টেক্সট বক্সটাকে ডুপ্লিকেট করে এই পেজে নিয়ে আসি। আমি এবার করব মনে করুন রাইট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে রাইট অ্যালাইনমেন্ট করতে গেলে আগে রুলারটাকে টেনে রাইটে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, রাইটে আনার পরে আমার এই হেডলাইনটাকে আমি কি করব, প্রথমে সেম প্রসেস, এখানে যেমন লেফট অ্যালাইনমেন্ট করার সময় টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে লেফট অ্যালাইনমেন্ট করেছিলাম, সিমিলারলি এই টেক্সট বক্সটাকে আমরা আগে রাইট অ্যালাইন করব। করে নিই, এই যে ততক্ষণ পর্যন্ত ক্লিক করতে থাকবো যতক্ষণ না এটা ডান দিকটা সমান হচ্ছে। এই যে হয়ে গেল ডান দিকটা সমান, টেক্সট বক্সের মধ্যে টেক্সট রাইট অ্যালাইন হয়ে গেল। এইবার এটাকে আমি পেজের ডান দিকে নিয়ে যাব, সেট হয়ে গিয়েছে পুরো। দেন আমি সাবহেড লাইনটাকে ডুপ্লিকেট করে নিই, করে নিলাম। সেম প্রসেস, আমাকে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে আগে কি করতে হবে, রাইট অ্যালাইন করতে হবে, করে নিলাম। এইবার এটাকে আমি রুলারের সাথে ঠিকিয়ে দেবো, হয়ে গিয়েছে। সিমিলারলি আমার বাটনটাও ডুপ্লিকেট করে নিয়ে আসি। এবার বাটনটা জাস্ট, এর তো আর টেক্সট বক্স বক্স কিছু না, এটাকে আমি ধরে এই একদম রুলারে ঠেকিয়ে দেবো। তাহলে আমার কি হলো, এটা রাইট অ্যালাইনমেন্টে ডিজাইন। মনে করুন এটা একটা ডিজাইন, আমার রাইট অ্যালাইনমেন্ট মেনটেন করে একটা ডিজাইন আমরা কিন্তু ক্রিয়েট করে ফেললাম। ওকে, আস্তে আস্তে আমাদের মাথায় ঢুকছে জিনিসটা। দেখি আমার চ্যাট বক্স মেবি স্টাক হয়ে গিয়েছে। হ্যাঁ, মাথায় ঢুকছে জিনিসটা। জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন, জাস্ট ওয়াই, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দিন। আমরা অ্যালাইনমেন্ট থিওরিটাকে বুঝতে পারছি কিনা একটু জেনে নিই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, রিপিট প্লিজ, রিপিট করে দেবো আপনি। আমি লিঙ্কটা নিচের দিকে রেখে দিই, যদি কেউ আবার পেমেন্ট লিঙ্ক হারিয়ে ফেলে। যাই হোক, ভালো করে দেখুন। আচ্ছা, কেউ বলছে এক নতুন পেজ কি করে ওপেন করব। এই যে নিচে দেখুন একটা অ্যাড পেজ বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন, নতুন পেজ তৈরি হয়ে যাবে। অথবা এই যে কর্নারে একটা প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলেও একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ডিলিট করুন, ভালো করে লক্ষ্য করুন। আবার রিপিট করছি, আমি এখন মনে করুন রাইট অ্যালাইনমেন্টে ডিজাইন করব। ঠিক আছে, তার জন্য আমার টেক্সট বক্সটাকে আগে রাইট অ্যালাইনমেন্ট করতে হবে। এটা হচ্ছে টেক্সট বক্স। তো টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে আগে আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে রাইটে। টেক্সট বক্স আলাদা জিনিস, টেক্সট আলাদা জিনিস। এইটা হচ্ছে টেক্সট বক্স,
এই যে পার্পল কালারের যে চারপাশে লাইন রয়েছে এটা হচ্ছে টেক্সট বক্স, আর তার ভিতরে থাকে হচ্ছে টেক্সট। সো টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে আগে রাইট অ্যালাইন করতে হবে, তারপর এটাকে আমরা রাইটে গিয়ে ফিট করতে পারবো। ঠিক আছে, সো আমি আগে এটাকে ততক্ষণ পর্যন্ত এই অ্যালাইনমেন্ট টুলে ক্লিক করতে থাকবো যতক্ষণ না এটার ডান দিক সমান হচ্ছে। হয়ে গেছে, এইবার এটাকে ধরে আমি এই রুলারে ঠেকিয়ে দেবো, দিলাম। নেক্সট আমি ডুপ্লিকেট করি, করার পরে আচ্ছা এটা ডিলিট করি, আমার এখানে বানানোই আছে, এটা নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে এলাম। নিয়ে আসার পরে সোজা আমি কোথায় চলে যাব, অ্যালাইনমেন্টে, কারণ এটাও তো আমাকে সেম করতে হবে, এই টেক্সট বক্সটাও তো আমাকে রাইট অ্যালাইন করতে হবে। সো আমি এই অ্যালাইনমেন্ট টুলে ক্লিক করতে থাকবো, রাইট অ্যালাইন হয়ে গেল। এইবার এটাকে ধরে আমি রুলারে দেবো ঠেকিয়ে, খতম, রাইট অ্যালাইন হয়ে গিয়েছে। এবার আমার বাটন যেমন আছে তেমন জাস্ট বাটনটাকে আমি দেবো বসিয়ে। বাট এই রুলার কিন্তু আমরা মেনটেন করব, তবে অ্যালাইনমেন্ট সমান হবে। অ্যালাইনমেন্ট কিন্তু এইরকম হয় না, এই যে এইভাবে বেঁকে বুকে, অ্যালাইনমেন্ট কিন্তু কখনো এই এমন হয় না। অ্যালাইনমেন্ট কেমন হবে, এরকম সোজা, বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট থিওরিতে মাথায় রাখতে হবে। আরেকটা মিসকনসেপশন আমি দূর করে দিই, যেটা হোমওয়ার্ক যখন দেব প্রত্যেকেই ভুল করবে আমি জানি। সো এইভাবে কখনো অ্যালাইনমেন্ট করবেন না, আমি জানি আপনারা করবেন। এই যে টেক্সট বক্স রাইট অ্যালাইন না করে শুধু বক্সটাকে ঠেকিয়ে দেবেন না, তার সাথে টেক্সটটাকেও তো আনতে হবে। আপনি দেখতে পাচ্ছেন বক্সটা এখানে অ্যালাইন হয়েছে, বাট আপনার অডিয়েন্স তো দেখতে পাবে না। অডিয়েন্স তো আর টেক্সট বক্সটা দেখতে পাবে না, অডিয়েন্স দেখতে পাবে এইভাবে, এটা কি আদৌ ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে। সো এই ভুলটা যেন না হয়, টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। আপনি যদি রাইট অ্যালাইনমেন্ট ফলো করে ডিজাইন করেন তাহলে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকেও কিন্তু আগে রাইট অ্যালাইন করতে হবে। এই যে আগে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে রাইট অ্যালাইন করতে হবে, তারপর এটাকে দিতে হবে ঠেকিয়ে, ডান দিক বরাবর সমান করে দিতে হবে। এটা হচ্ছে মেইন ফান্ডা। ঠিক আছে, মাথায় ঢুকার এই যে শিফট আর, কিবোর্ড থেকে শিফট আর প্রেস করবেন, গায়েব হয়ে যাবে। কিবোর্ড থেকে শিফট আর প্রেস করবেন, আবার চলে আসবেন। আর মোবাইল ফোন থেকে ফাইলে যাবেন, সেটিংসে যাবেন, শো রুলার্স এন্ড গাইডস, ব্যাস। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি কি অ্যালাইনমেন্ট করলাম, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। আরেকটা জিনিস বলে দিই, ডিজাইন যখন আমরা করছি একটা জিনিস মাথায় রাখবো, হেডলাইনের ওয়েট আর সাইজ যতটা থাকবে তার থেকে কম ওয়েট আর কম সাইজ থাকবে হচ্ছে সাব হেডলাইনের। এই জিনিসটা একটুখানি মেনটেন করে ডিজাইন করবেন। ঠিক আছে, আর নিচে যদি বডি টেক্সট থাকে সেম, বডি টেক্সটের ওয়েট সাব হেডলাইনের ওয়েট থেকে কম হবে আর সাইজটাও সাব হেডলাইনের থেকে ছোট হবে। ওকে, একটা এক্সট্রা এবার পেজ নিয়ে সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইন করার জন্য আমাকে আবার টেক্সট বক্সটা প্রয়োজন হবে, আমি সেটা নিয়ে আসি। সেন্টার অ্যালাইনমেন্ট ডিজাইন করতে হবে, তার জন্য কি করতে হবে, এগুলোতে যেমন আমি পেজের লেফট অ্যালাইনমেন্টে ডিজাইন করার জন্য টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে আগে লেফট অ্যালাইন করেছি, পেজের মধ্যে আমি রাইট অ্যালাইনমেন্ট ফলো করে ডিজাইন করার জন্য টেক্সট বক্সটাকে আগে রাইট অ্যালাইন করেছি। এখন আমার উদ্দেশ্য কি, ওভারঅল পেজের মধ্যে সেন্টার অ্যালাইনমেন্টে ডিজাইন করা। তার জন্য আমাকে কি করতে হবে, আগে এখানে যেমন করেছি তেমনটাও এখানেই করতে হবে, সেম। আগে টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করতে হবে। যেই ক্লিক করলাম, এই দেখুন আমার আইকনটা ডান দিকটা অসমান বাঁ দিকটা অসমান, তার মানে কি এটা আমার সেন্টার অ্যালাইনমেন্ট। যে যে অ্যালাইনমেন্টে এই যে বাঁ দিকটা আর ডান দিকটা এটা স্পেস থাকবে, সমান স্পেস, দেখুন বাঁ দিকেও একটা সমান স্পেস রয়েছে, ডান দিকেও একটা সমান স্পেস রয়েছে, এটাকে আমরা কি বলবো, সেন্টার অ্যালাইনমেন্ট। এখন আমার টেক্সট বক্সের মধ্যে টেক্সটটা সেন্টার অ্যালাইনমেন্টে থাকবে। এবার আমি কি করব, আর রুলার প্রয়োজন হবে না, পজিশনে যাব, গিয়ে সেন্টার, যেই সেন্টার ক্লিক করে দিলাম
পেজের মধ্যে সেন্টারে অ্যালাইন হয়ে গেল। ওকে, এবার আমার সাব হেডলাইন প্রয়োজন, সাব হেডলাইনটা নিয়ে আসি। সিমিলারলি টেক্সট বক্সের মধ্যে আগে টেক্সটটাকে আমাকে সেন্টার অ্যালাইন করতে হবে, সো করে নিই। এই যে ক্লিক করলাম, ততক্ষণ পর্যন্ত ক্লিক করতে থাকবো যতক্ষণ না আমার এখানে আইকনটার বাঁ দিকটা অসমান ডান দিকটা অসমান হচ্ছে। দেখুন এখন এখানে রাইট অ্যালাইন হয়ে রয়েছে, কি করে বুঝছি? ডান দিকটা সমান বাঁ দিকটা অসমান, তার মানে এটা এখন এই আইকনটা রাইট অ্যালাইনকে ইন্ডিকেট করছে। এটা আমি পরে বলছি কি জিনিস। এখন এটা দেখুন লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এদিকে তাকিয়ে দেখুন লেফট অ্যালাইনমেন্ট হয়েছে, ডান দিকটাও সমান বাঁ দিকটা সমান। আরেকবার ক্লিক করলাম, দেখুন ডান দিকটাও সমান হয়ে গিয়েছে বাঁ দিকটা অসমান হয়ে গিয়েছে, তার মানে আমার এখন টেক্সটটা সেন্টার অ্যালাইনমেন্টে চলে গিয়েছে। এবার আমি এটাকে কাছাকাছি নিয়ে যাই, গিয়ে পজিশনে যাই, গিয়ে জাস্ট সেন্টারে ক্লিক করে দেবো, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। সিমিলারলি এবার আমার বাটন নিয়ে আসি, নিয়ে এসে আমি নিচে রাখি, পজিশনে যাই, সেন্টার, আমার সেন্টার অ্যালাইনমেন্টে ডিজাইন হয়ে গিয়েছে। ওকে, এটা আমার লেফট অ্যালাইনমেন্টের ডিজাইন, এটা আমার রাইট অ্যালাইনমেন্টের ডিজাইন, এটা আমার সেন্টার অ্যালাইনমেন্টের ডিজাইন। আমরা বুঝতে পারছি সেন্টার অ্যালাইনমেন্ট হচ্ছে পেজের সেন্টার, দেখুন বাদিকটাও সমান স্পেস রয়েছে, ডান দিকটাও সমান স্পেস রয়েছে, মানে ডান দিক বাদিকে যে স্পেস রয়েছে সেটা সমান, ডান দিক বাদিকে যে স্পেসটা রয়েছে সেটা সমান স্পেস, সেই কারণে এটা কি হচ্ছে পেজের সেন্টারে রয়েছে। ওকে, কিভাবে আমরা মেনটেন করছি, এটা পেজ নিয়ে নিই, আমি টেক্সট বক্সটা নিলাম। তাহলে এতক্ষণ আমরা কি করেছি, রাইট অ্যালাইনমেন্টে মানে পেজের রাইট অ্যালাইনমেন্টে ডিজাইন করার জন্য টেক্সট বক্সের মধ্যে টেক্সটটাকে আমরা রাইট অ্যালাইন করেছি, তারপর সেটাকে পেজের রাইটে নিয়ে গেছি। তাহলে এখন আমার উদ্দেশ্য কি, সেন্টার অ্যালাইনে ডিজাইন করা। তাহলে সেন্টার অ্যালাইনে ডিজাইন করার আগে আমাকে কি করতে হবে, টেক্সট বক্সের টেক্সটটাকে আগে সেন্টার অ্যালাইন করতে হবে। তাহলে এই যে ক্লিক করলাম, আমি অ্যালাইনমেন্ট টুলে ক্লিক করতে থাকবো যতক্ষণ না এটা সেন্টার অ্যালাইন হচ্ছে। ক্লিক করলাম, এটা কি জিনিস আমি পরে বলছি। দেখুন লেফট অ্যালাইন হয়ে গিয়েছে, বাদিক সমান ডান দিকটা অসমান, তার মানে এটা লেফট অ্যালাইন। যেই আমি ক্লিক করলাম দেখুন বাদিকটা অসমান ডান দিকটা অসমান, এটা সেন্টার অ্যালাইনমেন্ট আমাকে ইন্ডিকেট করছে। এখানেও আমি দেখতে পাচ্ছি আমার টেক্সট সেন্টার অ্যালাইনমেন্টে হয়ে গিয়েছে, কারণ এই দেখুন বাদিকে ডান দিকে যা স্পেস বাদিকেও সেই সেম স্পেস। ওকে, এইবার এটাকে ধরে আমি পজিশনে গিয়ে সেন্টার, খতম। সেম ডুপ্লিকেট, সেন্টার অ্যালাইন, পজিশন, সেন্টার, দেন এই যে বাটন, পজিশন, সেন্টার, বাস, একদম ইজি। ঠিক আছে, আচ্ছা আরেকটা আমি বিগিনার টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যখন আমরা এরকম হেডলাইন সাব হেডলাইন বা মনে করো নিচে বডি টেক্সট বাটন এসব থাকবে, এখানে দুটো স্পেস রয়েছে, এই একটা স্পেস এই একটা স্পেস, কোনটা কতটা বড় রাখবে? আমরা অলওয়েজ এই স্পেসটা ছোট রাখবো, এই স্পেসটা বড় রাখবো, এটাকে হালকা একটু তুলে দেবো, তাহলে একটা ব্যালেন্স লুক ক্রিয়েট করবে। বাট গ্যাপটা কিন্তু 4dp মেনটেন করেই করবো। যদি আমি কম রাখি, এখানে কম রেখেছি মানে এটাও 4dp, এখানে বেশি রেখেছি মানে এটাও 4dp মেনটেন করেই করবো আমরা। আমি এখন 4dp মেনটেন করে করছি না, কারণ এখন আমি অ্যালাইনমেন্ট থিওরিটাকে বুঝছি। সিমিলারলি এই যে এই গ্যাপটাকে কম রাখবেন, এই গ্যাপটাকে বেশি রাখবেন, তাহলে কি হবে, এটা ব্যালেন্স লুক দেবে, ব্যালেন্স স্পেস ক্রিয়েট হবে। নেক্সট আমি এটাকে একটু কাছে দিয়ে দিই, এই গ্যাপটাকে কম দেবেন, এই গ্যাপটাকে বেশি দেবেন। ঠিক আছে, আমাদের রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন আর সেন্টার অ্যালাইনে আমরা ডিজাইন করে ফেলেছি। এইবারে চলুন যেটা বাকি থাকছে, আমি কি কি বলেছিলাম, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, তিনটে আমরা বুঝে গিয়েছি ভালোভাবে। লাস্ট একটা বাকি থেকে যাচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। জাস্টিফাইড অ্যালাইনমেন্ট কি জিনিস, এটা একটুখানি হালকা কমপ্লিকেটেড বলতে পারেন, এটা সমস্ত জায়গায় ইউজ হয় না। আমাদের মনে করুন যে সমস্ত ডিজিটাল ফিল্ডে যে ডিজাইন গুলো হয় বেশিরভাগ, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইন, হ্যান ত্যান যা যা আমরা আরো জানি, সে সমস্ত জায়গায় জাস্টিফাইড অ্যালাইনমেন্ট খুব একটা বেশি ইউজ হয় না। কোথায় ইউজ হয়, আগে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট আমরা একটু চিনে নিই কি জিনিস। আমার একটা এক্সট্রা পেজ লাগবে, আর একটা টেক্সট বক্স লাগবে, আর কিছু বেশি টেক্সট প্রয়োজন হবে, প্যারাগ্রাফ টেক্সট যেটাকে আমরা বলি। আমি একটু
ডেমো টেক্সট নিয়ে আসি। আপনারা আপনাদের মতো যে কোনো প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নেবেন। প্যারাগ্রাফ টেক্সট কাকে বলে? এই যে প্যারাগ্রাফ, অনেক টেক্সট প্যারাগ্রাফের আকারে। সো আমি একটু বেশি করে টেক্সট নিয়ে নিই, কপি করি, এটাকে একটু ছোট করি, নিয়ে পেস্ট, একটু অগোছালো করে দিই, করলাম। এইবার আমি এটা ক্লিক করে অ্যালাইনমেন্ট টুলে ক্লিক করতে থাকি। লেফট গেল, এই যে একটা আমি আইকন এখানে দেখতে পাচ্ছি, ডান দিকটাও সমান বাঁ দিকটাও সমান, এটাকেই বলা হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। সরি, এটাকে কি বলা হচ্ছে? জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। এবার আপনাদের সামনে আমি একটা ছোট্ট মতো ডিজাইন বানাই, দেখুন তো আপনারা একটু চিনতে পারেন কিনা। ছোট্ট করে একটা আমি ডিজাইন বানাই, দেখুন তো একটু চেনা যায় কিনা। বা এটাও সমানই করে দিই, সরি। দেখুন তো ভালো করে লক্ষ্য করুন, এই ধরনের প্যারাগ্রাফ টেক্সট কোথায় লক্ষ্য করেন? এই ধরনের প্যারাগ্রাফ টেক্সট কোন জায়গায় লক্ষ্য করা যায় একটু দেখি, বলুন তো, কার ব্রেনের মধ্যে আসছে? ওয়েট, বলুন দেখি, কোথায় লক্ষ্য করতে পারি আমরা এই ধরনের? বুক, বুক, পেপার, বুক, নিউজ পেপার, বুক, নিউজ পেপার, বুক, নিউজ পেপার, রাইট, ম্যাগাজিন, রাইট, দারুন দারুন, মাইক্রো, বাহ, তাই তো, ধরা পড়ে গেছে, পরীক্ষার সময় প্রচুর মাইক্রো করেছে। ম্যাগাজিন, টুকলি, হ্যাঁ টুকলি তো হবেই, পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে নাকি? ওকে, চলুন, নিউজ পেপার, রাইট। সো আমাদের আশেপাশে যে সমস্ত ম্যাগাজিন দেখতে পাই, বই দেখতে পাই, তারপরে মনে করুন কোনো ইবুক দেখতে পাই, এন্ড সব থেকে ভালো উদাহরণ হচ্ছে নিউজ পেপার। আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে নিউজ পেপার। সো সেই নিউজ পেপারে আমরা এই জাস্টিফাইড অ্যালাইনমেন্ট দেখতে পাই। সো জাস্টিফাইড অ্যালাইনমেন্ট একমাত্র ইউজ হয় হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটে সব থেকে বেশি। জাস্টিফাইড অ্যালাইনমেন্ট সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটে। প্যারাগ্রাফ টেক্সট মানে এই যে হিউজ টেক্সট যেখানে থাকে। আমরা ছোটবেলায় প্যারাগ্রাফ রাইটিং করতাম না, 10, 11, 12 প্যারাগ্রাফ রাইটিং। এখানেও দেখুন এই যে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করা, এখানেও জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করা। সো প্যারাগ্রাফ টেক্সট যখনই প্রচুর প্যারাগ্রাফ থাকবে, সেই টেক্সটের মধ্যে আমরা জাস্টিফাইড অ্যালাইনমেন্টটাকে ইউজ করব। ওকে, সব থেকে বেশি ইউজ হয় প্যারাগ্রাফ টেক্সটে। আর বডি টেক্সটে কিছু কিছু জায়গায় ইউজ হয়, আবার কিছু কিছু জায়গায় ইউজ হয় না, যেমন সাবহেড লাইন, হেডলাইন, সাবহেড লাইন, ওই সমস্ত জায়গাতে তো হবেই না। বডি টেক্সটে তাও খুব সামান্য পরিমাণে, সব জায়গায় না, খুব সামান্য পরিমাণে ইউজ হয়। বাট সব থেকে বেশি জাস্টিফাইড অ্যালাইনমেন্ট ইউজ হয় হচ্ছে আমাদের এইভাবে নিউজ পেপার বা প্যারাগ্রাফ টেক্সটে সব থেকে বেশি। নিউজ পেপার ওইভাবে আমি বলছি না, আমরা আমাদের টেকনিক্যাল টার্মে বলি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটে ইউজ হয় হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। এর আর সেরকম বেশি কোনো ইউজ কেস নেই। ওকে, প্যারাগ্রাফ টেক্সট, এই সরি, জাস্টিফাইড অ্যালাইনমেন্ট কি করে বুঝবো? যেখানে প্যারাগ্রাফ টেক্সটের বাঁ দিকটা আর ডান দিকটা পুরো সমান থাকবে, দেখুন একদম পুরো পিক্সেল পারফেক্ট সমান, পিক্সেল পারফেক্ট। আর এখানে এই জায়গাটা ফাঁকা কেন? কারণ এখানে টেক্সট কম পড়েছে তাই। আবার এই জায়গাটা যদি আমি টেক্সট ভরাট করে দিই, ব্যাস আবার সমান হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। আশা করছি বোঝা গিয়েছে। এইবার আমি একটা মিসকনসেপশন দূর করব, বা যেটা মোস্ট কমনলি স্টুডেন্টরা গড়বড় করে থাকে, আমি এটা একটুখানি দূর করে দিই। কারণ শিখছি যখন আমরা অ্যালাইনমেন্টকে, একদম প্রপার ভাবে শিখবো। ওকে, কোনো
এতটুকু অংশ যেন আমাদের বাদ না থেকে যায়, কারণ আলটিমেটলি আমাদের সেই ডিজাইন প্রসেসটাকে জানতে হবে, সমস্ত কিছুকে প্রপার ভাবে শিখতে হবে। সো আমি জানি যে স্টুডেন্টরা কোথায় ভুল করতে পারে, কোন জায়গাটা ওদের পেইন পয়েন্ট থাকতে পারে। তো সেই কারণে আমি আগে থাকতেই মিসকনসেপশনটা দূর করে দিচ্ছি। কিভাবে? এটাকে আমি আপাতত নিই একটু, এই রাখি, এটাকে ডুপ্লিকেট করি, ভালো করে একটুখানি লক্ষ্য করুন, ভালো করে। দুটোর মধ্যে কোনো মেজর ডিফারেন্স আছে? দুটোর মধ্যে কোনো মেজর ডিফারেন্স কিন্তু কিচ্ছু নেই। এটাকেও যেমন দেখতে লাগছে, এটাকেও তেমনই দেখতে লাগছে, প্রায় তেমনই দেখতে লাগছে, এটাও যেমন এটাও তেমন। এখানেই হচ্ছে গুলিয়ে ফেলে বিগিনার স্টুডেন্টরা যে কোনটা কোন অ্যালাইনমেন্টে রয়েছে, কারণ এখানেও বুকটা এখানে এসে শেষ হচ্ছে, এখানেও বুকটা এখানে এসে শেষ হয়েছে, এরও বাদিক সমান এরও বাদিক সমান, এখানেই ঘেটে ফেলে। তো এবারে আমরা কি করে জানবো, কি করে চিনবো যে কোনটা জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, কোনটা লেফট অ্যালাইনমেন্ট? যেমন এটাই ক্লিক করি, দেখুন এটা জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, এটাই ক্লিক করি, এটা দেখুন লেফট অ্যালাইনমেন্ট। বাট আমরা চিনবো কিভাবে? কোনো ডিজাইন দেখে, এটা আমার এখন সফটওয়্যারের মধ্যে আছে বলে আমি ক্লিক করে দেখতে পাচ্ছি যে এটা জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট, আমি ক্লিক করে দেখতে পাচ্ছি। বাট যখন একটা ডিজাইন থাকবে, অন্য কেউ সেই ডিজাইনটা বানাবে, তখন আমি কি করে দেখবো, বা তখন আমি কি করে চিনবো যে কোনটা জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, কোনটা লেফট অ্যালাইনমেন্ট? সহজ উপায় আমি বলে দিই, লাস্টের লাইনটা বাদ দিয়ে, এই যে লাস্টের লাইন, লাস্টের লাইনটাকে বাদ দিয়ে ওপরে যে কটা লাইন থাকবে, 1 2 3 4, এখানে 4টে লাইন রয়েছে, ওপরে যে কটা লাইন থাকবে, সে 4টে 5টা 6টা 10টা যাই হোক, সব কটা লাইনের ডান দিকটা লক্ষ্য করব। এটার ওপরের ওপরের 4টে লাইনের ডান দিক লক্ষ্য করুন, আর এই ওপরের 4টে লাইনের ডান দিক লক্ষ্য করুন। এইখানে ওপরের 4টে লাইনের ডান দিকটা পুরো সমান পিক্সেল পারফেক্ট, এখানে ওপরের 4টে লাইনের ডান দিকটা কিন্তু পুরোপুরি ভাবেই অসমান। ঠিক আছে, এটাই একমাত্র বৈশিষ্ট্য যেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, কোনটা লেফট অ্যালাইনমেন্ট। এটা একটা বড় মিসকনসেপশন যেটা বিগিনার স্টুডেন্টরা কিন্তু মিস করে থাকে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে জিনিসটা?